আজকে একটা নতুন সকালে আপনাদেরকে আবার স্বাগত আমার একটা নতুন ব্লগে। ঘুম থেকে উঠে পড়েছি, সময় এখন 8:30। এবার রেডি হয়ে গিয়ে একবারে ব্রেকফাস্ট করে আজকে আমরা একটুখানি সাইড সিনে যাব, যেমনটা কালকে আপনাদেরকে বলেছিলাম। তো চলুন আপাতত রেডি হয়ে যাই, তারপরে ব্রেকফাস্ট টেবিলে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা চলে এসেছি রিসর্টের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য। আর ব্রেকফাস্টে আমরা নিয়ে নিলাম আলুর পরোটা, তার সাথে টক দই আর আচার, আর নিলাম উপমা, আর তার সাথে ছিল বয়েলড এগ। শেষে নিলাম 1 কাপ করে কফি, একটু এনার্জি নেওয়ার জন্য। ঘড়িতে সময় এখন 11টা, আর আমরা বেরিয়ে গেলাম সাইড সিনের জন্য। আপাতত আমরা যাচ্ছি দলমা, সেখান থেকে দলমা হিলটপে আমরা যাব। শুনলাম রাস্তা খুবই খারাপ, সেই জন্য নিজেদের গাড়ি আর নিয়ে আসিনি, গাড়ি একটা হায়ার করে নিয়েছি। গাড়ির কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি আপনারা এসে এখানে মনে করেন সাইট সিন করবেন, আপনাদের ডিটেলস দরকার পড়ে, আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন। তো চলুন আপাতত আমরা দলমার দিকে এগিয়ে যাই। আমরা এখন এসে পৌঁছালাম দালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মেন গেটে। দালমা হিল ভারতের ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুর শহরের একদম কাছে অবস্থিত, আর এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 915 মিটার উঁচু এবং এখানে বিস্তীর্ণ অরণ্য রয়েছে। এটি ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের সীমানার কাছাকাছি, তাই দুই রাজ্যের মানুষই এখানে ঘুরতে আসেন। দালমা হিলটপে পৌঁছাতে গেলে দালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যখান দিয়ে যেতে হয়, তাই এখানে টিকিট কেটেই আপনাকে প্রবেশ করতে হবে। এই যে বাঁ দিকে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার, চলুন আপাতত টিকিটটা কাটি আর দেখি এখানে টিকিটের রেট কি আছে। শুনেছি এখানে নাকি সাফারিরও ব্যবস্থা আছে। হ্যাঁ, ওই যে রেট চার্ট দেখা যাচ্ছে, 2800 টাকা প্রতি গাড়ি, এবং প্রতিটা গাড়িতে ম্যাক্সিমাম 10 জন করে আপনারা বসতে পারবেন। এই গাড়ি আপনাদেরকে নিয়ে যাবে কোর এরিয়াতে, যেখানে সাধারণ গাড়ি প্রবেশ করবে না। টিকিট কেটে আমরা এখন প্রবেশ করলাম স্যাংচুয়ারির ভেতরে। জনপ্রতি 10 টাকা করে টিকিটের দাম, যদি আপনার বয়স 18 বছরের ঊর্ধ্বে হয়, এবং 18 বছরের নিচে হলে জনপ্রতি 5 টাকা করে টিকিট, এবং যদি আপনার সাথে গাড়ি থাকে সেই গাড়ির জন্য 100 টাকা দিতে হবে। এবং আপনারা যদি কোনো রকম কোনো গোপ্রো বা ব্লগিং সেট আপ ক্যারি করেন বা কোনো DSLR ক্যারি করেন, সেক্ষেত্রে কিন্তু তার জন্য আলাদা চার্জ আছে। पूरा टच है, फॉरेस्ट रेंज एक ही है। वो बाघ के चलते, शेर का चलते ना, मतलब यहाँ अंदर जाना माना हो। ये शेर आया था सिवलीपाल से। शेर नहीं था सर, वो क्या बोलिएगा, चीता टाइप का नहीं, जो तेंदुआ तेंदुआ वो था। चार उसके चलते माना ऊपर जाना, अंदर जाना माना हो। सिर्फ टॉप लाएगा, टॉप से जाएगा। इसको भी जंगल घुमाने का परमिशन बंद है। तो इसमें तो कुछ सेफ्टी है ही नहीं। सेफ्टी कुछ नहीं करा, फालतू पैसा बहुत ज़्यादा है इसमें। आप लोग 4 आदमी रहिए चाहे 2 आदमी रहिए, वो 10% का भाड़ा लेता है, पूरा गाड़ी का लेता है। আমরা এসে পৌঁছালাম দালমা হিল টপে। এই পাহাড়ের চূড়ায় ওঠার রাস্তাটা কিন্তু খুব একটা সহজ ছিল না। কখনো সরু রাস্তা, কখনো পাথুরে পথ, আর মাঝে মাঝে এমন জায়গা যেখানে একদম নিস্তব্ধতা। এখানে কিন্তু হাঁটতে হাঁটতে প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে নেওয়া যায়। দলমা হিলটপে রয়েছে একটা ওয়াচ টাওয়ার। শুনেছি এই ওয়াচ টাওয়ারের চূড়ো থেকে বিস্তীর্ণ জামশেদপুর শহরের একটা সুন্দর পটরেখা দেখতে পাওয়া যায়। ওয়াচ টাওয়ারটিতে ওঠার জন্য রয়েছে এরকম পাকা সিঁড়ি, পাশে রেলিংও দেওয়া আছে, সুতরাং বাচ্চারা থাকলে কোনো ভয়ের কিছু নেই। এই আমরা পৌঁছে গেলাম ফার্স্ট টিয়ারে, যেখান থেকে
দৃশ্যটা হচ্ছে চারিদিকের ঠিক এই রকম, অদ্ভুত সুন্দর। যদি প্রথম টিয়ার থেকেই এত সুন্দর দৃশ্য দেখা যায়, তাহলে এর ওপরের যে তলা আছে সেখান থেকে নিশ্চয়ই আরও সুন্দর দেখা যাবে। ওয়াচ টাওয়ারের চূড়োয় পৌঁছে চারিদিকে যে দৃশ্যটা আমরা দেখতে পেলাম, সেটা ভাষায় বর্ণনা করার মতো ভাষা আমার কাছে এই মুহূর্তে নেই। চারিদিকে অপার্থিব সৌন্দর্যে ভরা। এই হচ্ছে 360 একটা ভিউ। আর সামনে দেখা যাচ্ছে হনুমান মন্দির। এই হনুমান মন্দিরটিও এখানকার খুব জাগ্রত। ওয়াচ টাওয়ার থেকে নেবে সামনেই দেখলাম একটা পাথুরে পথ নিচের দিকে নেমে চলে যাচ্ছে। কৌতূহলবশত আমরা সেই পথ ধরলাম। যতই এগোচ্ছি ততই দেখছি অরণ্য ধীরে ধীরে গহীন হচ্ছে। প্রকৃতির মাঝে 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 হারিয়ে যেতে বেশ ভালোই লাগে বলুন। দালমা হিলের অনেক গল্প প্রচলিত আছে। অনেক স্থানীয়রা বলেন এখানে রাতে কখনো কখনো আলো দেখা যায়, যা তারা জঙ্গলের আগুন বলে থাকেন। কেউ কেউ আবার বলেন এটি আদিবাসী দেবতাদের অস্তিত্বের প্রমাণ। আবার কেউ কেউ বলেন এটি শুধুই গ্লো ওয়ার্ম বা প্রাকৃতিক কোনো ঘটনা। কিন্তু যারা গভীর রাতে এখানে থেকেছেন তারা বলেন এই পাহাড়ের নির্জনতা কখনো কখনো কথা বলে। এই পাহাড়ের চূড়ায় একটি প্রাচীন হনুমান মন্দির রয়েছে, যেখানে অনেকে মানত করতে আসেন। স্থানীয়রা বিশ্বাস করেন এই মন্দির পাহাড়ের রক্ষক। আর যদি ভাগ্য ভালো থাকে তবে এখান থেকে আপনি এক অবিশ্বাস্য দৃশ্য দেখতে পাবেন। সূর্যোদয় অথবা সূর্যাস্ত। যখন আকাশ কমলা রঙে ভরে যায় তখন মনে হয় যেন আমরা কোনো অন্য গ্রহে চলে এসেছি। এই হনুমান মন্দিরটির আশেপাশে কিন্তু প্রচুর হনুমানের বাস। হনুমান মন্দিরটি দর্শন করে আমরা এখন পেছনের পথ দিয়ে নিচের দিকে নামতে লাগলাম। এইখান দিয়ে নামার সময় শুনেছি আরেকটি মন্দির আছে যেখানে ভোলে বাবার মূর্তি রয়েছে। তো আমরা এখন সেইখানেই যাচ্ছি। এই রাস্তাটির দুপাশ কিন্তু জঙ্গলে ভরা এবং অত্যন্ত সুন্দর। দলমা হিলটপের অপার্থিব সৌন্দর্য আহরণ করে ক্লান্ত শরীরে আমরা এখন নেমে এলাম আমাদের গাড়ির পার্কিং লটের সামনে। ঝাড়খণ্ড সরকারের সহায়তায় বানানো বেশ কিছু ছোট ছোট ফুড স্টল এখানে চোখে পড়ল। তবে এই মুহূর্তে বেশিরভাগ দোকানই এখানে বন্ধ। তীব্র রৌদ্রের দাবদাহ থেকে নিজেদেরকে বাঁচাতে আমরা এরই মধ্যে একটি দোকানে গিয়ে আশ্রয় নিলাম এবং কিঞ্চিত চা পানের বিরতি নিলাম। এই মুহূর্তে আমরা ছাড়া এখানে দ্বিতীয় কোনো ট্যুরিস্ট চোখে পড়ল না। ক্লান্ত শরীরটাকে কোনো মতে গাড়ির মধ্যে চালান করে আমরা আবার ফিরতি পথ ধরলাম। ফেরবার সময় চোখে পড়ল একটি সাফারি গাড়ি, যেটি তখন পাহাড়ের উপরের দিকে যাচ্ছিল।
দালমা বন্যপ্রাণী অভয়ারণ্যে একটি হরিণ সংগ্রহশালা রয়েছে, যেখানে বেশ কয়েক ধরনের হরিণ দেখতে পাওয়া যায়। এর মধ্যে অন্যতম হল চিতল হরিণ, যেটি ভারতবর্ষে সবথেকে বেশি দেখা যায়। আর পাওয়া যায় বার্কিং ডিয়ার, এগুলি আকারে ছোট হয় এবং এদের শিংও ছোট হয়। আর আছে সাম্বার হরিণ, যেটি ভারতবর্ষের সবথেকে বড় আকারের হরিণ। এদের গায়ের রং হয় গাঢ় বাদামি এবং পুরুষদের গলায় ঘন লোমের একটি স্তর থাকে। দলমা হিল টপ আমাদের দেখা হয়ে গেল। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই প্রসঙ্গে বলে রাখি, যদি কেউ মনে করেন দালমার কাছাকাছি থাকবেন বা দালমা ফরেস্টের মধ্যে থাকবেন, তো তার জন্য আদর্শ জায়গা হচ্ছে মাকুলাকোচা ফরেস্ট রেস্ট হাউস। এটা পর্যটকদের থাকার জন্য মাকুলাকোচায় বন বিভাগের পরিচালিত একটি কটেজ। রুম বুকিংয়ের জন্য দালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অফিসিয়াল ওয়েবসাইট অনলাইনে আবেদন করতে পারেন। ঝাড়খণ্ডের রাস্তাঘাট বেশ ভালো, কিন্তু এখানে কেউ লেন মেনটেন করে গাড়ি চালায় না, তাই এখানে গাড়ি চালানোর সময় একটু সাবধানতা অবলম্বন করে গাড়ি চালানোই ভালো। যেমন এইমাত্রই আমরা একটা বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলাম। ये रोड बंद हो जाएगा। अच्छा, वो वाला चालू हो जाएगा। ये चालू पहाड़ जो काट रहा है ना, ये ब्रिज को उसमें मिलाना है। এখন আমরা চলেছি চান্ডিল ড্যামের পথে, আর রাস্তার দৃশ্য সত্যিই অসাধারণ। চারপাশে পাহাড়, সবুজ বনভূমি আর মাঝে মাঝে ছোট্ট ছোট্ট গ্রাম, যেগুলো এই জায়গার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। আচ্ছা, জানেন কি চান্ডিল ড্যাম ঝাড়খণ্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা সুবর্ণরেখা নদীর ওপর তৈরি হয়েছে। ড্যামের পাশেই রয়েছে ছোট্ট ছোট্ট দ্বীপের মতো স্থান, যা দেখতে একদম সিনেমার মতো লাগে। চেষ্টা করে দেখতে হবে, একবার সময় দাঁড়াতে বলবো। আমরা এখন পৌঁছে গেছি চান্ডিল ড্যামের প্রবেশপথে। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য একটা বড় জায়গা আছে। টিকিটের দামও কিন্তু খুব বেশি নয়। এখানে ঢোকার পরই একদিকে বিশাল জলরাশি আর অন্যদিকে পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন একদম শান্ত হয়ে যায়। গাড়িটা পার্কিং লটে রেখে এবার আমরা এগিয়ে যাব ড্যামের দিকে। কিন্তু তার আগে এক বিশাল সমস্যা, খিদে যেন আর সহ্য হচ্ছে না। বেলা যে কখন দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল খেয়ালই করিনি, তাই ঠিক করলাম আগে কিছু খেয়েই নেওয়া যাক, কারণ খালি পেটে ভ্রমণ একদম না। ড্যামের ধারে থাকা একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার অর্ডার দিতে গিয়ে পড়লাম বিপদে। যেহেতু অনেক দেরি হয়ে গেছে, বেশিরভাগ আইটেমই শেষ। অগত্যা যেটুকু পাওয়া যায় তাই নিয়েই খিদে মেটানোর চেষ্টা। মেনু থেকে শেষ অবশিষ্ট কিছু খাবার অর্ডার করলাম, দেখি খাবারগুলো খেয়ে কেমন লাগে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা পুরো এনার্জি নিয়ে চলে এলাম চান্ডিল ড্যামের সামনে। পড়ন্ত বিকেলে সূর্যের শেষ আভাটুকু লেকের জলে পড়ে অদ্ভুত সুন্দর এক মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে।
চান্ডিল ড্যামে আমরা একটা দুর্দান্ত বোট রাইড করলাম। সত্যি বলতে জলের বুকে ভেসে থাকার এই অনুভূতিটা একদমই আলাদা। চারিদিকে শান্ত জল আর মাঝখানে শুধুই আমরা। পরন্ত বিকেলে সূর্যটা যখন ধীরে ধীরে ড্যামের জলে মিলিয়ে যাচ্ছিল, সে দৃশ্যটা সত্যি চোখে লেগে থাকার মতো। এমন একটা মুহূর্ত যা ক্যামেরায় ধরলেও পুরোপুরি অনুভব করা সম্ভব নয়। এরপর আমরা ড্যামের চারপাশে একটু হাঁটাহাঁটি করলাম। চারদিকের প্রকৃতি, ঠান্ডা বাতাস আর বিকেলের আলো, সময়টা সত্যিই সুন্দরভাবে কেটে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন একটুখানি স্বপ্নের মতো সময় কাটাচ্ছি আমরা এখানে। সব ভালো জিনিসেরই একটা শেষ থাকে, তাই আমাদেরকেও ফিরতে হলো। চান্ডিল ড্যামে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল অসাধারণ। প্রকৃতি, শান্তি আর ছোট্ট ছোট্ট অ্যাডভেঞ্চারে ভরা। ফেরার সময় গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখছিলাম সবুজ পাহাড়, ড্যামের জল আর রং বদলানো আকাশ যেন বিদায় জানাচ্ছিল আমাদেরকে। ঘড়িতে সময় এখন 8টা, আর আমরা একটু আগে সাইট সিন করে ফিরলাম। কোথায় কোথায় সাইট সিন করেছি সেটা তো আপনারা দেখেছেনই। তো আপাতত একটু ইভিনিং স্ন্যাক্স অর্ডার দিয়েছি, খিদে পেয়েছে, একটু খাওয়া দাওয়া করব। স্ন্যাক্সে আজকে আমাদের আছে ফিশ আজওয়াইন টিক্কা, তার সাথে আছে মুরগ মুসাল্লাম। তো আপাতত সন্ধেবেলা এই দিয়েই আমাদের ইভিনিং স্ন্যাক্সটা চলবে, তার সাথে চলবে একটু গল্প, একটু আড্ডা। তারপরে কালকে তো আমাদের আবার ব্যাক করারই আছে, হয়তো খুব রাত্রি করব না, তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়ব। তো চলুন, দেখা হচ্ছে রাত্রিরে। এখন রাত প্রায় 10:30, আর আমাদের রুমে ডিনার সার্ভ করে দেওয়া হয়েছে। ডিনারটা আজকে আমরা একটু হালকাই নিয়েছি। রুটি, চিকেন ভর্তা আর সিম্পল অমলেট, একেবারে হালকা কিন্তু মজাদার কম্বো। ঘোরাঘুরির পরে এমন একটা হালকা ডিনারই দরকার ছিল। ঘড়িতে বাজে এখন রাত 12টা। জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এবারে একটু লাগেজগুলো প্যাক করব, কারণ কাল সকালে হয়তো টাইম পাবো না সেইভাবে, কারণ সকালবেলাতেই বেরিয়ে যেতে হবে। যেতে আমাদের মোটামুটি 7 ঘন্টা মতো টাইম লাগবে। তার সাথে যেহেতু বাচ্চা আছে, তো আমাদের একটু হলিডেই যেতে হবে। তো আজকের সারাদিনটা তো খুব ভালোই কাটলো। তো আজকের মতো এখানেই শেষ করছি। কালকে আবার নতুন একটা দিনে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো তাহলে গুড নাইট। গুড মর্নিং ফ্রম আসানমণি। ঘড়িতে টাইম এখন সকাল 9টা, আর আমরা আপাতত ব্রেকফাস্ট করতে এসেছি। যদিও ব্রেকফাস্ট এখন রেডি নেই। অ্যাকচুয়ালি কাল রাত্রিরে হোটেলে একটা ইভেন্ট ছিল, তার জন্য ওরা অনেক রাত করে শুয়েছে। তো হিউম্যানিটি গ্রাউন্ড থেকে কিছু বলার নেই, তাই একটু লেট হচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, হতেই পারে। আমাদের ইচ্ছা ছিল সকালবেলা 8টা নাগাদ এখান থেকে বেরিয়ে যাব, কিন্তু বাজে এখন 9টা, এখনও ব্রেকফাস্ট হয়নি। তো চটপট আপাতত ব্রেকফাস্টটা করে নিই, দিয়ে এখান থেকে বেরিয়ে আপনাদের সাথে একবারে গাড়িতে কথা হচ্ছে। ব্রেকফাস্ট এখনও সেরকম কিছু রেডি হয়নি,
শুধুমাত্র আলুর পরোটাই রয়েছে, তাই আমরা আর দেরি করলাম না। আলুর পরোটা দিয়েই ব্রেকফাস্টটা চটপট কমপ্লিট করে নিলাম, কারণ এরপর আমাদেরকে বেরোতে হবে। বল আবার আসবো। হিল ভিউ রিসর্ট আসানমণি থেকে আমরা এখন বেরিয়ে গেলাম। একেবারে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পাহাড়ের কোলে ঘেরা এই রিসর্টে কাটানো কটা দিন ছিল একদম অসাধারণ। কিন্তু আজ আমাদের যাত্রা শুরু, ফিরছি বাড়ির পথে। আর আমরা এখন যাব NH18 আর NH48 ধরে। প্রায় 350 কিলোমিটার পথ এখন আমাদেরকে পেরোতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। আসানমণি থেকে বের হতেই রাস্তা একেবারে ফাঁকা, চারপাশে সবুজে মোড়া পাহাড় আর গাছপালা। কিছু দূর যাওয়ার পর আমরা উঠলাম NH18-এ। NH18-এর রোড কন্ডিশন খুব ভালো, চওড়া রাস্তা, ট্রাফিক কম, আর দুপাশে মাঝে মাঝে ছোট্ট ছোট্ট গ্রাম, ধানক্ষেত, গরু ছাগলের পাল। মাঝে মাঝে কিছু পেঁচানো মোড় আছে, কিন্তু ড্রাইভ একদম স্মুথ। রাস্তার ধারে মাঝে মাঝে চায়ের দোকান আর ছোট ছোট ধাবাও কিন্তু এখানে চোখে পড়ছে। টোলটা পার করেই একটা রোড সাইড টি স্টলে আমরা চা খাবার জন্য একটু দাঁড়ালাম। সাথে আমারও একটু স্ট্রেচ ব্রেকের দরকার ছিল। এখানে চায়ের স্বাদ কিন্তু অসাধারণ ছিল, খেয়ে একদম রিফ্রেশ হয়ে গেলাম। এই সবুজে ভরা রাস্তাগুলোর একটা নিজস্ব ছন্দ আছে, যেন পথ নিজেই আপন করে ডেকে নেয়। চারপাশে যখন সারি সারি গাছ, খোলা আকাশ আর মাঝে মাঝে ছোট্ট ছোট্ট নদী বা পুকুরের ঝলক দেখা যায়, তখন মনে হয় আমরা কোনো গল্পের মধ্যে দিয়ে চলেছি। এমন রাস্তা দিয়ে যখন গাড়ি চলে তখন শুধু চালিয়ে যাওয়াটাই মন চায় না, মন চায় মাঝে মাঝে থেমে যেতে, গাড়ির পাশে দাঁড় করিয়ে দুপা হাঁটতে, চারপাশে তাকাতে, আর একবার নিঃশ্বাস ফেলে সেই প্রকৃতিকে অনুভব করতে। দুপুর এখন 1:45 আর ডেবরা টোল প্লাজাটা পার হয়ে প্রায় 7-8 কিলোমিটার এসে আমরা এখন থামলাম লাঞ্চের জন্য রিও ধাবাতে। লোকেশন অনুযায়ী কিন্তু জায়গাটা বেশ ভালো, একদম মেন রোডের ওপরে, আর এখানে একটা ইভি চার্জিং স্টেশনও রয়েছে। লাঞ্চে আজকে আমরা নিয়েছি ফিশ থালি, তার সাথে নিয়েছি তড়কা আর তন্দুরি রুটি, আর নিয়েছি অমলেট। খাবারগুলো এখানে কিন্তু বেশ সুস্বাদু আর প্রাইসও কিন্তু বেশ রিজনেবল। রিও ধাবাতে লাঞ্চ কমপ্লিট করে আমরা এখন রওনা হয়েছি বাড়ির পথে। এখানের লাঞ্চ এক্সপিরিয়েন্সটা সত্যি বলতে দারুণ ছিল। যারা এই রুটে ট্রাভেল করেন তারা চাইলে কিন্তু একবার এখানে থেমে দেখে নিতে পারেন। আর বোনাস হিসেবে রয়েছে একটা ইভি চার্জিং স্টেশন, তাই যারা ইলেকট্রিক গাড়ি চালান তারা লাঞ্চ করার ফাঁকে কিন্তু গাড়িটাও চার্জ করে নিতে পারবেন। যাই হোক, এখন আমরা এগোচ্ছি কলকাতার দিকে। সামনে পড়বে কোলাঘাট, বাগনান, উলবেড়িয়া, এক এক করে পার হয়ে যাচ্ছে এইসব জায়গাগুলো। এখন বেলা অনেকটাই হয়ে গেছে, তাই রাস্তায় বেশ খানিকটা কনজেশন দেখা যাচ্ছে, তাই চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এই অংশগুলো পেরিয়ে যেতে।
কিছুক্ষণ আগে আমরা ক্রস করে এলাম আমাদের আজকের শেষ টোল রাজচন্দ্রপুর টোল প্লাজা, আর এখন আমরা এগোচ্ছি ডানলপের দিকে। সেখান থেকে আমরা যাব বড়নগর। ঘড়িতে সময় এখন 5:15। জাস্ট গ্যারেজে গাড়ি পার্ক করে বাড়ি ঢুকেছি। আর একটু আগেই হয়তো ঢুকতে পারতাম, কিন্তু কোলাঘাটের পর থেকে রাস্তায় প্রচণ্ড জ্যাম। মানে সমস্ত দীঘা, মন্দারমণি, তাজপুরের দিক থেকে গাড়ি ভরে ভরে আসছে। তো যাই হোক, ঠিক আছে, একটু লেট হয়েছে, বাট পৌঁছে গেছি। ট্রিপটা আমাদের এবারে খুব ভালো গেল। আপনাদের কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর প্রতিটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। তাহলে এবারকার এই ট্রিপ আজকে এখানেই শেষ। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো দিনে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ট্রিপে। চলুন, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।